শেখ হাসিনা এ নিয়ে চলছে জোর গুঞ্জন। কখনো বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে, কখনো বা বেলারুশে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আরব আমিরাতে তার অবস্থান সম্পর্কে যে আলোচনা চলছে সে সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের কজন মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা ভারতে পালিয়েছেন সে তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। প্রয়োজনে সে তালিকা দিল্লির কাছে চাওয়া হবে। পলাতকদের জন্য ট্রাভেল পাস দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বিচারের স্বার্থে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। এর আগে ইটালির ভিসা প্রার্থী প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে তৌহিদ হোসেন জানান, আগামী ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা ইস্যুর আশ্বাস দিয়েছে ইটালি। গতি এখনো কম, আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যের জেরে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হন আলোকচিত্রী শহীদুল আলম। এ সময় তাকে নির্যাতনের অভিযোগও রয়েছে। উস্কানিমূলক মিথ্যে ছড়ানোর অভিযোগে জেল খেটেছেন 107 দিন। এখনো পর্যন্ত আমি এই 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি, ট্রায়াল তো শুরু হয়নি, এখনো আমি প্রতি মাসে হাজিরা দিচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে শহীদুল আলমের মতো এমন ভুক্তভোগী অনেক। তাদের নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক করে 3টি সংগঠন। হয়রানির শিকার এসব মানুষ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বিতর্কিত আইন বাতিলের দাবি জানান। অপরাধ হয়েছিল, কেন আমি সংবাদ সম্মেলন করলাম, তাতে বাংলাদেশ পুলিশের মানহানি হয়েছে। সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। যারা ভুক্তভোগী, যাদের অধিকার হরণ হয়েছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, নিশ্চিত করতে হবে অবিলম্বে। কালক্ষেপণের কোনো সুযোগ নেই। একই দিনে মহাখালীতে সাইবার আইনে নিরাপত্তা ও বাক স্বাধীনতার ভারসাম্য নিয়ে বৈঠকের আয়োজন করে টেলিযোগাযোগ বিষয়ক রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। সংশ্লিষ্টদের মতে এই আইন সংশোধনের কোনো সুযোগ নেই, পুরোপুরি বাতিল করতে হবে। আসলে আইনটা করা হয়েছিল যাতে কন্টেন্ট নিয়ে আপনার একটা অপরাধ তৈরি করা যায় এবং সেটাতে শাস্তি দেওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাক স্বাধীনতার ভারসাম্য রক্ষা করে প্রযুক্তি খাতে নিরাপত্তার জন্য নতুন আইন প্রয়োজন। আমি যখনই ইকোনমিক গ্রোথ চাবো, আমি যখনই টেকনোলজি আনতে চাবো, আমি সাথে সাথে ভালনারেবিলিটি তৈরি হচ্ছে, সেটাকে যখন সিকিউর করতে যাব আমার ইকোনমিক কস্ট যাবে বেড়ে। তাদেরকে দে হ্যাভ টু ব্রিং এ ব্যালেন্স হিয়ার। এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে, এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সাইবার নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এমন বিতর্কিত ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এবার মানহানি মামলা হয়েছে লালমনিরহাটের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্সুম উর্মির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া নিহত আবু সাইদকে জঙ্গি আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, পরে পুরো ছাত্র আন্দোলনকেই অসম্মানিত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে মামলায়। উনি শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং এই আন্দোলনকে, যে আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন, এই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছে এবং শহীদদেরকে অবজ্ঞা করে যে সন্ত্রাসী বলেছে, এটা মূলত স্পষ্টত মানহানিকর বক্তব্য। 16 বছরের ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটিকে খাটো করার মাধ্যমে পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে জানান মামলার আইনজীবী।
তিনি একজন সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারা বরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয় তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এটা মানহানি হয় এবং তারা এটা সংক্ষুব্ধ হন। রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংস্কারের উদ্যোগ নেয়। গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমনে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। এরই ধারাবাহিকতায় 3 অক্টোবর গঠিত হয় 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে কমিটি। এ সময় বিচার বিভাগকে জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়। আমাদের আলাপ আলোচনাটা মোটামুটি আমাদের মন মতো আমরা করেছি। এখন সেখানে আলাপ করেছি যে আমরা কিভাবে বিচার বিভাগের রিফর্ম করতে পারি যাতে জনসাধারণের কিছু উপকার হয়। সম্পূর্ণ উপকার করা আমাদের পক্ষে সম্ভব না, 90 দিনে সম্ভব না। সংস্কার নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার প্রয়োজন দেখছে না কমিশন। আমরা একটা পেপার তৈরি করেছি আজকে, এটাতে একটা রূপরেখা আছে, এটা নিয়ে আলাপ আলোচনা করবো। তারপর আপনাদের সাথেও আলাপ আলোচনা করব। আপনাদের মানে নট অনলি মিডিয়া, আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। প্রায় 2 ঘন্টার বৈঠকে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে বিভিন্ন সুপারিশের কথাও তুলে ধরে কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলে হিজবুল্লাহ এবং হামাস রকেট হামলা চালিয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের 3য় বৃহত্তম শহর হাইফায় লেবানন থেকে 135টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে গত 7 অক্টোবরের হামলার 1 বছর পূর্তি উপলক্ষে হামাস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে তারা হাইফার উত্তরে একটি বড় রকেট হামলা চালিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বন্দর নগরীতে রকেট ছোড়ার প্রায় 24 ঘন্টা পরে এই হামলা চালানো হলো। হাইফায় হিজবুল্লাহর রকেট হামলায় 10 জন আহত হয়েছে। অন্যদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি রিজার্ভ সেনার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে 2 জন। এদিকে লেবাননের স্থল অভিযানে এ পর্যন্ত 9 ইসরায়েলি সেনা নিহতের কথা জানিয়েছে আইডিএফ। ইসরায়েলের অনবরত বিমান হামলায় সোমবারও কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। সেখানে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর ও অস্ত্র মজুত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত এসব হামলায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 9869 জন।